শ্রেণীর ছাত্রছাত্রী, এখন আলোচনা করা হচ্ছে মৃত্তিকার উপাদান নিয়ে। কম্পোনেন্টস অফ সয়েল। একটি পরিপূর্ণ মৃত্তিকা আমরা যদি দেখি তাহলে সেখানে আমরা চারটি প্রধান উপাদান লক্ষ্য করব, যেখানে বাতাস রয়েছে 25% মতো, জল 25%, খনিজ পদার্থ 45% এবং জৈব পদার্থ 5%। সব থেকে বেশি তাহলে খনিজ পদার্থই রয়েছে। এই খনিজ পদার্থগুলোর মধ্যে সবথেকে বেশি সবথেকে বেশি যে খনিজটি রয়েছে সেই খনিজটি হলো ফেলসপার। আর বেশিরভাগ মৃত্তিকা গঠনকারী খনিজগুলি অ্যালুমিনিও সিলিকেট জাতীয়। প্রাথমিক খনিজগুলো বিয়োজিত হয়ে গৌণ খনিজে পরিণত হয়। এই গৌণ খনিজ থেকে মৃত্তিকার সৃষ্টি হতে পারে, আবার কোনো কোনো মৃত্তিকায় প্রাথমিক খনিজ থেকেও সরাসরি মৃত্তিকার সৃষ্টি হতে পারে। যখন প্রাথমিক খনিজগুলো পরিবর্তিত হয়ে যায় তাকে অনুষঙ্গী খনিজ বলা হচ্ছে। এই অনুষঙ্গী খনিজের উপর নির্ভর করে মৃত্তিকার ধর্মটা কিরকম হবে। এবার আসি জৈব পদার্থে। গাছ অর্থাৎ উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীর জীর্ণ দেহ, তাদের দেহাবশেষ এবং জীবের অবশিষ্ট অংশগুলি নিয়ে মৃত্তিকার জৈব পদার্থ গঠিত হয়। এই জৈব পদার্থ দুরকম হতে পারে: আংশিক বিশ্লেষিত জৈব পদার্থ, আবার হিউমাস। মানে সম্পূর্ণরূপে বিশ্লেষিত জৈব পদার্থ আর আংশিক বিশ্লেষিত জৈব পদার্থ। যখন উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ সম্পূর্ণরূপে বিশ্লেষিত হয়ে যায়, সংশ্লেষিত ও বিশ্লিষ্ট হয়ে যায়, তখন সেই জৈব উপাদানকে হিউমাস বলা হয়। এই হিউমাস এবং মৃত্তিকার কাদাকণা, এদের উপরেই নির্ভর করে মৃত্তিকার ভৌত ও রাসায়নিক ধর্ম। আর উদ্ভিদ তাদের পুষ্টিমৌল এখান থেকেই, এই হিউমাস থেকে সংগ্রহ করে। এখন মৃত্তিকার জল। মৃত্তিকার আরেকটি প্রধান উপাদান হলো জল। অবশ্যই এটা তো প্রধান উপাদান বটেই। এই মৃত্তিকার জলের উপরেই মৃত্তিকার যে ভৌত রাসায়নিক বিক্রিয়াগুলো সেগুলো সব নির্ভর করে। অর্থাৎ মৃত্তিকার ভৌত রাসায়নিক এবং জৈবিক প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রিত করে কে? মৃত্তিকার জল। এই মৃত্তিকার জলে মৃত্তিকার যে লবণ কণাগুলো আছে সেগুলো দ্রবীভূত অবস্থায় থাকে এবং উদ্ভিদ শিকড়ের সাহায্যে সেই লবণ কণা পুষ্টিমৌলগুলো জলের মাধ্যমে সংগ্রহ করে, দিয়ে পুষ্টি লাভ করে। এখন মৃত্তিকার বায়ু আর বাতাসের বায়ু একটু আলাদা। মৃত্তিকার বায়ুটা থাকে মৃত্তিকার যে রন্ধ্র পরিসর বা ফাঁকা স্থান রয়েছে সেই ফাঁকা স্থানের মধ্যে অবস্থান করে, পোর পেস যাকে বলা হয়। সেই পোর পেসের উপরে বা ফাঁকা স্থানের ভিতরে মৃত্তিকার বাতাস অবস্থান করে। তবে মৃত্তিকার বাতাসে কিন্তু জলীয় বাষ্প যথেষ্ট পরিমাণে মিশে থাকে এবং এর আপেক্ষিক আর্দ্রতা প্রায় 100%ই হয়। মৃত্তিকার বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি এবং অক্সিজেনের পরিমাণ কম থাকে। মৃত্তিকার যে পোর পেসের কথা বললাম বা রন্ধ্র পরিসর, সেই রন্ধ্র পরিসরগুলো জলে ঢাকা থাকে সাধারণত। এবার কোনো কারণে সেই জলটা কমে আসলে তখন সেই পোর পেসগুলো ফাঁকা হয়ে যায়। সেই ফাঁকা স্থানে তখন বাতাস প্রবেশ করে এবং মৃত্তিকার বায়ুরূপে অবস্থান করে। মৃত্তিকার বায়ু উদ্ভিদ আর জীবগুলোর জীবন ধারণের জন্য একটা অপরিহার্য অংশ। এখন আমরা আলোচনা করব মৃত্তিকার ধর্ম নিয়ে, প্রপার্টিজ অফ সয়েল। বিভিন্ন ধরনের ভৌত, রাসায়নিক ও জৈবিক বিক্রিয়ার মধ্য দিয়ে মাটি গড়ে ওঠে। বিভিন্ন ধরনের জটিল ভৌত, রাসায়নিক এবং জৈবিক ক্রিয়া বিক্রিয়ার মধ্য দিয়ে মাটি গড়ে ওঠে। আর এই মাটি গড়ে ওঠার সময় মাটির গুণাগুণ ও বৈচিত্র্যপূর্ণ যে বৈশিষ্ট্যগুলি সেগুলি মাটি অর্জন করে। একেই মাটির ধর্ম বলা হয়। আবার বলি, বিভিন্ন প্রকার জটিল ভৌত, রাসায়নিক এবং জৈবিক বিক্রিয়ার মধ্য দিয়ে মাটি গড়ে ওঠে এবং এই মাটি গড়ে ওঠার সময় যেসব গুণাগুণ বা বৈচিত্র্যপূর্ণ বৈশিষ্ট্য অর্জন করে তাকেই মাটির ধর্ম বলা হয়। এই মাটির ধর্ম মাটির বিভিন্ন স্তরে আলাদা আলাদা হয়। আবার এক মাটি থেকে অন্য মাটির ধর্ম বৈশিষ্ট্য আলাদা হয়ে থাকে।
এই মাটির ধর্মগুলিকে আমরা দুটি শ্রেণীতে বিভক্ত করতে পারি। একটি হলো ভৌত ধর্ম এবং অন্যটি রাসায়নিক ধর্ম। যে ধর্মগুলো পর্যবেক্ষণ আমরা চোখে দেখেই করতে পারি, চোখে দেখেই মৃত্তিকার যে ধর্মগুলো পর্যবেক্ষণ করা যায় বা যে ধর্মগুলোকে আলাদা করা যায় সেগুলোকেই আমরা ভৌত ধর্ম বলি। যেমন হচ্ছে মৃত্তিকার গ্রথন, মৃত্তিকার গঠন, মৃত্তিকার ঘনত্ব, সছিদ্রতা, জল ধারণ ক্ষমতা, মৃত্তিকার রং ইত্যাদি। আর যে ধর্মগুলোকে কেবলমাত্র রাসায়নিক পরীক্ষার মাধ্যমেই জানা যায় মৃত্তিকার, সেই ধর্মকে রাসায়নিক বৈশিষ্ট্য বলা হয় বা রাসায়নিক ধর্ম বলা হয়। রাসায়নিক পরীক্ষা করতে হবে তবেই এই ধর্মগুলো জানা যাবে। যেমন হচ্ছে মৃত্তিকার অম্লত্ব, ক্ষারকত্ব, আয়ন বিনিময় ক্ষমতা, জৈব পদার্থের পরিমাণ, ক্ষার বিনিময় ক্ষমতা ইত্যাদি। এখন মৃত্তিকার ভৌত ধর্মের কিছু কিছু অংশ নিয়ে আলোচনা করা হচ্ছে। মৃত্তিকার ভৌত ধর্মের মধ্যে অবশ্যই এগুলো মনে রাখবে, মৃত্তিকার ভৌত ধর্মের মধ্যে অংশগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রথমে আসি মৃত্তিকার গ্রথন। মৃত্তিকার গঠন, সয়েল স্ট্রাকচার। এই যে মৃত্তিকার মধ্যে পলি, কাদা ও বালির আপেক্ষিক আনুপাতিক পরিমাণই হলো মৃত্তিকার গঠন বা সয়েল স্ট্রাকচার। মৃত্তিকার মধ্যে পলি, কাদা ও বালির আপেক্ষিক অনুপাত, একেই বলা হয় মৃত্তিকার গঠন। তাহলে কোন তিনটি উপাদান বললাম? পলি, কাদা ও বালি। পলি, কাদা ও বালি, এই তিনটি উপাদানকে আবার মৃত্তিকা বিভেদ বা মৃত্তিকা আয়তনী কণিকা বলা হয়। মৃত্তিকা বিভেদ বা মৃত্তিকা আয়তনী কণিকা বলা হয়। এই তিনটি উপাদানের শতকরা কি পরিমাণে উপস্থিত রয়েছে মাটিতে সেটাই হিসাব করা হয় মৃত্তিকার গঠন নির্ণয়ের সময়। এই বালিকণা, পলিকণা ও কাদাকণা কি পরিমাণে উপস্থিত রয়েছে মৃত্তিকার মধ্যে সেটাই নির্ণয় করে মৃত্তিকার গঠন নির্ণয় করা হয়। ইউএসডিএ পদ্ধতি অনুসারে মৃত্তিকার গঠন অনুসারে মৃত্তিকার মোট শ্রেণী হচ্ছে 12টি। এই গঠনগুলির দুটি উদাহরণ হলো দোআঁশ মাটি, বেলে মাটি, কাদা মাটি। এখন মৃত্তিকার বিভেদ বা আয়তনী কণাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে দু চার কথা জানি। যেমন হচ্ছে পলি, কাদা, বালি, এইগুলো সম্পর্কে আমরা দু চার কথা জানছি। প্রথমে আসি বালি। কোয়ার্জ, ম্যাগনেটাইট, হেমাটাইট, অলিভিন প্রভৃতি খনিজ থেকে বালির উৎপত্তি হয়। এই খনিজগুলো ভেঙেই বালির উৎপত্তি হয় এই খনিজগুলো থেকে। আন্তর্জাতিক মাপ অনুসারে বালি দুই ধরনের পাই আমরা, মিহি বালি এবং মোটা বালি। মিহি বালির ব্যাস হচ্ছে 0.2 থেকে 0.02 মিলিমিটার, আর মোটা বালির ব্যাস হচ্ছে 2.0 থেকে 0.2 মিলিমিটার। বালির জল ধারণ ক্ষমতাটা অবশ্যই কম, আর কোনো মাটিতে যদি বালির পরিমাণ বেশি থাকে তাহলে সেই মাটির কোনো গঠনগত আকৃতি আসবে না, কারণ সেই মাটি ঝুরঝুরে হয়। মাটির উর্বরতাও কম হয় বালির পরিমাণ বেশি থাকলে, এবং ক্ষয় প্রবণতাও বেশি হয়। এবার আসি পলি। পলি হলো অতি সূক্ষ্ম বালিকণা। অতি সূক্ষ্ম বালিকণাই হলো পলি। এর ব্যাস থাকে 0.02 থেকে 0.002 মিলিমিটার। 0.02 থেকে 0.002 মিলিমিটার। যে মাটিতে পলির ভাগ বেশি থাকে সেখানে উদ্ভিদের পুষ্টি উপাদান এবং জল বেশি থাকে। নেক্সট হচ্ছে কাদা কণা। এই কাদা কণার ধর্ম কলয়েড কণার মতো। কাদার বিভিন্ন খনিজগুলি হলো মন্টোমেরিলোনাইট, ইলাইট, কেওলিনাইট,
ভার্মিকুলাইট, এই সমস্ত খনিজ থেকে কাদার সৃষ্টি হচ্ছে, কাদাকণার সৃষ্টি হচ্ছে। আন্তর্জাতিক মাপ অনুসারে কাদাকণার ব্যাস হলো 0.002 মিলিমিটারের কম। আন্তর্জাতিক মাপ অনুসারে কাদাকণার ব্যাস কত? 0.002 মিলিমিটারের কম। যদি কাদাকণা মাটিতে বেশি থাকে তাহলে সেই মাটি আঠালো হবে, মাটির উর্বরতা ও জল ধারণ ক্ষমতা বেশি থাকবে এবং মাটির যে গঠনগত আকৃতি সেটা সুস্পষ্ট হবে। এখন গঠন অনুসারে, আন্তর্জাতিক পদ্ধতি অনুসারে মাটির যে শ্রেণীবিভাগ রয়েছে সেটা আমরা একটু দেখে নিই। মোটা বালুকণা 2 থেকে 2.0 থেকে 0.2 মিলিমিটার ব্যাস যেগুলো আছে সেগুলোকে আমরা মোটা বালুকণা বলছি। 0.2 থেকে 0.02 মিলিমিটার ব্যাস যেগুলো আছে সেগুলোকে মিহি বালুকণা বলছি। 0.02 থেকে 0.002 মিলিমিটার ব্যাসযুক্ত গুলোকে আমরা পলিকণা বলছি এবং 0.002 মিলিমিটারের কম ব্যাসযুক্ত গুলোকে আমরা কাদাকণা বলছি। এটা গঠন অনুসারে মাটির শ্রেণীবিভাগ আন্তর্জাতিক পদ্ধতি অনুসারে। আর ইউএসডিএ পদ্ধতি অনুসারে মৃত্তিকা কণার শতকরা পরিমাণের যে শ্রেণী রয়েছে সেখানে 12টি শ্রেণী রয়েছে। মানে গঠন অনুসারে মাটির যে শ্রেণী রয়েছে ইউএসডিএ পদ্ধতিতে সেখানে 12 রকমের মাটির কথা বলা হয়েছে। বেলে মাটি, বেলে দোআঁশ মাটি, দোআঁশ বেলে মাটি, দোআঁশ মাটি, পলি দোআঁশ মাটি, পলি মাটি, কাদা দোআঁশ মাটি, বেলে কাদা দোআঁশ মাটি, পলি কাদা দোআঁশ মাটি, বেলে কাদা মাটি, পলি কাদা মাটি এবং কাদা মাটি। এখন আমরা মাটির গঠন কিভাবে নির্ণয় করব তার জন্য আমরা একটা ডায়াগ্রাম ব্যবহার করি, যেটার নাম হচ্ছে টার্নারি ডায়াগ্রাম। এই ত্রিভুজ আকৃতির যে ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো একদিকে কাদাকণার শতকরা পরিমাণ 10, 20, 30, 40 করে 100% পর্যন্ত দেখানো আছে, অন্যদিকে পলিকণার শতকরা পরিমাণ আছে, আর একদিকে আছে বালিকণার শতকরা পরিমাণ। এখানে লেখাই রয়েছে কাদামাটি, পলিকাদা দোআঁশ, সেই সব মাটিগুলোর নাম দেখো ভেতরে লেখা রয়েছে। এবং যে অংশে রয়েছে সেই অংশ অনুসারে পলিকণার পরিমাণ কত থেকে কত, কাদাকণার পরিমাণ কত থেকে কত এবং বালিকণার পরিমাণ কত থেকে কত সেগুলো এখানে রয়েছে। সেটা আমরা কি করে বুঝবো? একবারে বাঁ দিকের কোণে বালিটাতে আমরা চলে যাই। একেবারে বাঁ দিকে নিচের কোণে দেখো বালি বলে লেখা আছে। এখানে এই বালি মাটিতে 0 থেকে 10% কাদার পরিমাণ থাকবে, 0 থেকে 10% কাদার পরিমাণ থাকবে, 90 থেকে 100% বালির পরিমাণ থাকবে। এবং এই সোজাসুজি যদি আমরা একবারে উপরের দিকে চলে যাই, কালো দাগটা যেটা দেওয়া আছে সেই সোজা আমরা যদি উপরের দিকে চলে যাই তাহলে মোটামুটি আমরা এখানে পাবো, না উপরের দিকে আসলে হবে না, ডান দিকে আসতে হবে। যে দাগটা দেওয়া আছে ডান দিকে সোজা আমরা যদি চলে আসি তাহলে আমরা একেবারে 90 থেকে 100% পলির পরিমাণ পাবো। তাহলে বালি মাটিতে কি থাকবে? 90 থেকে 100% পলির পরিমাণ থাকবে এবং 90 থেকে 100% বালির পরিমাণ থাকবে আর 0 থেকে 10% কাদার পরিমাণ থাকবে। এইভাবে ডায়াগ্রামটা দেখা হয়। এবার কোনো একটা মাটির কাদা, পলি এবং বালির পরিমাণ শতকরা যত আছে সেই হিসাব অনুযায়ী এই ডায়াগ্রামে ফেললে আমরা কিন্তু জানতে পারি যে সেই মাটিটা কোন শ্রেণীর মাটি। সেই মাটির মধ্যে পলি পরিমাণ কত, কাদার পরিমাণ কত এবং বালিকণার পরিমাণ কত শতাংশ অনুসারে বের করে নিলাম। বের করে নেওয়ার পর আমরা এই ডায়াগ্রামে ফেললে পরে আমরা বুঝতে পারবো সেই মাটিটা কোন শ্রেণীর মাটি। এটা হচ্ছে টার্নারি ডায়াগ্রাম। এই টার্নারি ডায়াগ্রামটা ব্যবহার করা হয় মাটির গঠন নির্ণয়ের জন্য। এই যে ডায়াগ্রামটা তোমরা দেখছো এটা তোমরা খুব বেশি বুঝতে না পারলেও কোনো অসুবিধা নেই, কারণ এখান থেকে সেরকম কোনো প্রশ্ন কিছু আসবে না। পরে হায়ার ক্লাসে অনার্স পড়লে তখন এই ডায়াগ্রাম বুঝতে হবে। এখন শুধু এটুকুই জেনে রাখো এই ধরনের কোনো ডায়াগ্রাম থেকে মৃত্তিকার গঠন আমরা নির্ণয় করতে পারি। এখন উদ্ভিদের ওপর মৃত্তিকার গ্রথনের কি প্রভাব রয়েছে সেগুলো আমরা জানবো। যদি মাটিতে পলি ও কাদাকণার পরিমাণ বেশি থাকে তাহলে কি হবে? মাটির প্রবেশত্ব হ্রাস পাবে
মানে জল চুঁয়ে চুঁয়ে মাটির নিচে যেতে পারবে না, জলটা আটকে যাবে এবং উদ্ভিদের শিকড় ভালোভাবে মাটিতে প্রবেশ করতে পারে না সেক্ষেত্রে। আবার মাটিতে যদি বালি ও পলির ভাগ বেশি থাকে তাহলে মাটির সচ্ছিদ্রতাটা বেড়ে যায়, মাটির ছিদ্রের পরিমাণটা বেড়ে যায়, ফলে উদ্ভিদের শিকড় অনায়াসে মাটি জুড়ে ছড়িয়ে পড়তে পারে। হালকা গঠনের মাটি বায়ু চলাচলের সুবিধা হয়, হালকা গঠনের মাটিতে বায়ু চলাচল সুবিধা হয়, মানে বালিকণা ও পলিকণা যেগুলোতে বেশি আছে আর কি, সেখানে বায়ু চলাচলের সুবিধা হয়। তার ফলে কার্বন ডাই অক্সাইডের যে পরিমাণ সেটা কমে আসে মাটিতে এবং অক্সিজেনের পরিমাণটা বাড়ে। মৃত্তিকার কণাগুলো যদি ছোট হয় তাহলে মাটিতে জল ঢুকতে অসুবিধা হয়, এর ফলে উদ্ভিদ তার প্রয়োজনীয় জল থেকে বঞ্চিত হয়। ছোট দানার ভারী গঠনের মাটিতে বর্ষার পরেও আর্দ্রতা বজায় থাকে, ফলে উদ্ভিদ বেঁচে থাকতে পারে। যে মাটিতে কাদাকণার পরিমাণ বেশি সেই মাটি বেশি উর্বর, বালিকণা পুষ্টি ধরে আর যে বালিকণার পরিমাণ যদি বেশি থাকে তার পুষ্টি ধরে রাখার ক্ষমতা নেই। এখন মৃত্তিকার গঠন নিয়ে আলোচনা করা হচ্ছে। এটি মৃত্তিকার আরেকটি ভৌত ধর্মের মধ্যে পড়ে। মাটির মধ্যে যে বিভিন্ন কণাগুলো রয়েছে সেগুলো একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে ছোট ছোট গুটি তৈরি করে। এই গুটিগুলোকে পেট বলা হয়, এই গুটিগুলোকে বলা হয় পেট। পরবর্তীকালে এই গুটিগুলো বা পেটগুলো সম্মিলিতভাবে একসঙ্গে অবস্থান করে একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার ধারণ করে। এই নির্দিষ্ট জ্যামিতিক আকারকেই বলা হচ্ছে মাটির গঠন। তাহলে প্রাথমিক অবস্থায় মৃত্তিকার বিভিন্ন কণাগুলো একসঙ্গে যুক্ত হয়ে পেট গঠন করে বা ছোট ছোট গুটি তৈরি করে। এই গুটিগুলো আবার একসঙ্গে যুক্ত হয়ে একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার ধারণ করে, যাকে আমরা বলছি মাটির গঠন। মাটির গঠন, এই মাটির গঠনকে আমরা 8টি ভাগে ভাগ করতে পারি। সেই ভাগগুলি হলো প্লেট বা পাতের ন্যায় গঠন, পিজমের ন্যায় গঠন, স্তম্ভের ন্যায় গঠন, ব্লক বা চায়ের ন্যায় গঠন, উপকৌণিক গঠন, উপগোলাকার গঠন, দানাবদ্ধ বা দানাকার গঠন এবং চূর্ণাকার গঠন। এখন প্লেট বা পাতের ন্যায় গঠন, মাটির কণাগুলি একত্রিত হয়ে প্লেট বা থালার মতো গঠন তৈরি করলেই তাকে পাতের ন্যায় গঠন বা প্লেটের ন্যায় গঠন বলা হয়। প্লেট বা থালার মতো আকৃতি যখন তৈরি হচ্ছে তখনই সেক্ষেত্রে আমরা তাকে প্লেট বা পাতের ন্যায় গঠন বলছি। এক্ষেত্রে আমরা এই উলম্ব বেদ এবং অনুভূমিক বেদ যদি মাপি তাহলে আমরা অনুভূমিক বেদটা বেশি দেখতে পাবো উলম্ব বেদের থেকে, অর্থাৎ অনুভূমিক অক্ষের দৈর্ঘ্য বেশি হয়। এই গঠনটা যখন খুব পাতলা হয়, অত্যন্ত পাতলা হয়, সেই ধরনের গঠনকে আমরা ল্যামিনার বলি। লয়ে জফলাকার মহেশী দন্তনায়কার র, ল্যামিনার বলি। এখন পিজমের ন্যায় গঠন, বহুতল বা পার্শ্বতল বিশিষ্ট ঘনকের মতো যে গঠন তাকেই পিজমের ন্যায় গঠন বলা হয়, অর্থাৎ দেখতে পিজমের মতো মৃত্তিকার যে গঠনটা, সেক্ষেত্রে এই পিজমের ন্যায় গঠন বলা হয়। এক্ষেত্রে কি হয়, ওই প্লেটের ন্যায় গঠনের ঠিক উল্টো হয়, অর্থাৎ অনুভূমিক অক্ষের দৈর্ঘ্য ছোট হয়, উলম্ব অক্ষের দৈর্ঘ্যটা অনেক বড় হয়। নেক্সট হচ্ছে ব্লক বা চায়ের ন্যায় গঠন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমানভাবে বৃদ্ধি পেয়ে প্রায় সমান আকার বিশিষ্ট 6টি তলযুক্ত ঘনকের মতো আকৃতির মাটির গঠনই হলো ব্লক বা চায়ের ন্যায় গঠন। অর্থাৎ তোমরা এক্ষেত্রে যে লুডোর ছক্কাটা দেখেছো, অনেকটা গঠনটা এইরকমই, দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সবই সমানভাবে বৃদ্ধি পায়। লুডোর ছক্কার মতো যে গঠনটা সেটাই ব্লক বা চায়ের ন্যায় গঠন বলা হচ্ছে। নেক্সট হচ্ছে উপকৌণিক গঠন। এই ধরনের গঠনে এই ধরনের মাটির গঠনের যে ঘনকগুলির প্রান্তভাগ তীক্ষ্ণ হয় না। এই ধরনের যে গঠন উপকৌণিক গঠনে কি হয়, যে এই যে তোমরা যে লুডো ছক্কাটার কথা বললাম একটু আগে, এই লুডো ছক্কার প্রান্তভাগগুলো তীক্ষ্ণ হবে না, মসৃণ হবে, সেটাই উপকৌণিক গঠন। নেক্সট হচ্ছে উপগোলাকার গঠন। এতক্ষণ ঘনকের কথা বলে আসছিলাম, এই ঘনকটা যখন ঘনকের প্রান্তভাগগুলো যখন ক্ষয় হতে হতে বা চ্যাপ্টা হয়ে যদি ঘনকটা প্রায় গোলাকার হয়ে যায়, গোলকের মতো হয়ে যায়, তখনই সেটা উপগোলাকার গঠন বলা হবে। নেক্সট হচ্ছে দানাবদ্ধ বা দানাদার গঠন।
যদি দেখা যায় যে মাটিতে ছোট ছোট দানা রয়েছে, মাটির কণা রয়েছে, মানে আমরা যেমন দানা দ্বারা গায়ে চিনি লাগানোটা দেখি, ঠিক ওই মাটির মধ্যে যদি ওই ধরনের ছোট ছোট দানা থাকে, তাহলে সেই ধরনের গঠনযুক্ত মাটিটাকেই বলা হচ্ছে দানাদার গঠন। নেক্সট হচ্ছে চূর্ণাকার গঠন। চূর্ণাকার গঠন, এই ধরনের গঠনে কি দেখা যায়, এই ধরনের গঠনে যে মৃত্তিকা কণাগুলো সেগুলো খুবই চূর্ণপুঞ্জ, অর্থাৎ অত্যন্ত সূক্ষ্ম দানা দিয়ে মৃত্তিকাটা তৈরি। আর যে দানাদারের কথা আগে বললাম আগের গঠনে, সেই দানাদারটাকে আমরা যদি পায়ে পিষে দিই, তাহলে যে গঠনটা আমরা আর কি দেখতে পাবো, আরও দানাদারের কণাগুলো আরও সূক্ষ্ম হয়ে যাবে। সূক্ষ্ম হয়ে গেলে যে গঠনটা তৈরি হবে সেটাই হচ্ছে চূর্ণাকার গঠন। এই ধরনের গঠন সছিদ্র হয়, ভঙ্গুর হয়, আর মাটির উর্বর হয়। এখন উদ্ভিদের উপর কি গুরুত্ব, উদ্ভিদের উপর এই গঠনের কি গুরুত্ব? উদ্ভিদের যে বৃদ্ধি বা উদ্ভিদের সৃষ্টি, এগুলোতে মৃত্তিকা গঠনের প্রত্যক্ষ ভূমিকা না থাকলেও মৃত্তিকার গঠন পরোক্ষভাবে মৃত্তিকার অন্যান্য নিয়ন্ত্রকগুলোকে প্রভাবিত করে। যেমন হচ্ছে বায়ু চলাচল, জল নিকাশ, জলের যোগান, উদ্ভিদ কি পরিমাণে পুষ্টিমূল্য পাবে, অণুবীক্ষণিক কার্যাবলী, মানে তোমার যে ছোট ছোট যে সব অণুবীক্ষণিক জীবগুলো থাকে তাদের কার্যাবলী, এগুলো সব মৃত্তিকা গঠনের উপর পরোক্ষভাবে নির্ভর করে। সুতরাং উদ্ভিদও পরোক্ষভাবে এই মৃত্তিকা গঠনের উপর নির্ভরশীল। মৃত্তিকার আরেকটি ভৌত ধর্ম হলো মৃত্তিকার বর্ণ বা রং। এই মৃত্তিকার বর্ণ বা রং নির্ভর করে মৃত্তিকা কি জাতীয় পদার্থ দ্বারা গঠিত তার উপর। কি ধরনের আদিশিলার খনিজ থেকে এই মৃত্তিকা সৃষ্টি হয়েছে সেগুলির উপর। যেমন মৃত্তিকায় লোহার ভাগ বেশি থাকলে মৃত্তিকার রং লালচে হয়, জৈব পদার্থের পরিমাণ বেশি থাকলে কালো হয়, কোয়ার্টজ, চুনাপাথর, লবণের পরিমাণ বেশি থাকলে ধূসর রঙের হয়। এই মৃত্তিকার রং দেখে মৃত্তিকা সৃষ্টির ইতিহাস খুব সহজেই জানা যায়, এবং মৃত্তিকার রঙের সাহায্যে মৃত্তিকাকে খুব সহজেই শনাক্ত করা যায়। মৃত্তিকার গুণমান বিচারের জন্য মৃত্তিকার গুণমান বিচারের জন্য একটি কালার চার্ট ব্যবহার করা হয়। সেই কালার চার্টটি হলো মুনসেল কালার চার্ট। মৃত্তিকার আরেকটি ভৌত ধর্ম হলো মৃত্তিকার ঘনত্ব। আমরা ঘনত্ব কাকে বলে কোনো পদার্থে, সেটা আগেই ভৌত বিজ্ঞানে পড়েছি, খুব সম্ভবত ক্লাস 9-10-এই পড়েছি। তো আরেকবার বলে দিচ্ছি, কোনো পদার্থের মধ্যে একক আয়তনে যে ভর থাকে তাকেই সেই পদার্থের ঘনত্ব বলা হয়। মৃত্তিকা ক্ষেত্রেও তাই। একক আয়তন বিশিষ্ট মৃত্তিকার মধ্যে যে পরিমাণ ভর থাকে সেই ভরই হলো মাটির প্রকৃত ঘনত্ব। মানে একক আয়তনে যে পরিমাণ মাটি রয়েছে তার ভরটা, সেই ভরটাকেই বলা হয় ওই মাটির প্রকৃত ঘনত্ব। অবশ্যই একক আয়তনে হতে হবে, একক আয়তনে। কিন্তু আমরা মৃত্তিকার মধ্যে ফাঁকা স্থান বা পোর পেস থাকে, এটা আমরা জানি। সে ফাঁকা স্থানে বাতাস ঢুকে থাকে। তো এই বাতাস, জল যা কিছু আছে সেটা সমেত সমগ্র মাটিটার একক আয়তনে যে ভর, সেই ভরটাকে আমরা বলি আপাত ঘনত্ব। তাহলে আমরা দুই ধরনের মৃত্তিকা ঘনত্ব পেলাম, একটি হচ্ছে প্রকৃত ঘনত্ব এবং অন্যটি আপাত ঘনত্ব। প্রকৃত ঘনত্বটা কি, শুধুমাত্র একক আয়তনে মৃত্তিকার মধ্যে যে পরিমাণ কঠিন পদার্থটা থাকবে সেটাই হচ্ছে, সেই কঠিন পদার্থের ভরটাই হচ্ছে প্রকৃত ঘনত্ব। আর আপাত ঘনত্ব ওই একক আয়তন মৃত্তিকার মধ্যে কঠিন পদার্থ ছাড়াও বায়বীয় পদার্থ, জলীয় পদার্থ যা কিছু থাকবে সমস্ত কিছু একসাথে মিলে যে ভরটা রয়েছে সেটাই হচ্ছে আপাত ঘনত্ব। এই আপাত ঘনত্বকে আয়তনিক ঘনত্বও বলা হয়। এরপর হচ্ছে মৃত্তিকার সছিদ্রতা। এটি একটি মৃত্তিকার ভৌত ধর্মের মধ্যেই পড়ে। মৃত্তিকার মধ্যে যে ফাঁকা স্থানগুলো থাকে সেই ফাঁকা স্থানকে শূন্যস্থান বা অনুছিদ্র বা পোর পেস বলা হয়। এই মৃত্তিকার শূন্যস্থানগুলির যে শতকরা পরিমাণ তাকেই সছিদ্রতা বলা হয়, বা পোরোসিটি, ইংরেজিতে বলা হয় পোরোসিটি। অর্থাৎ মৃত্তিকার শূন্যস্থানগুলির শতকরা পরিমাণকেই বলা হয় ওই মৃত্তিকার পোরোসিটি বা সছিদ্রতা। এখানে একটা সূত্র দেখতে পাচ্ছ, সছিদ্রতা সমান 100 -
মৃত্তিকার আয়তনিক ঘনত্ব ডিভাইডেড বাই মৃত্তিকা পদার্থ কণার ঘনত্ব ইন্টু 100। এই সূত্রের সাহায্যে আমরা মৃত্তিকার সছিদ্রতা নির্ণয় করতে পারি। মৃত্তিকার গঠন, জৈব পদার্থ, মাটির গভীরতা প্রভৃতি বিষয়ের উপর সছিদ্রতা নির্ভর করে। এঁটেল মাটির সছিদ্রতা সব থেকে বেশি এবং বেলে মাটির সছিদ্রতা সব থেকে কম হয়। এখন মৃত্তিকার আরেকটি ভৌত ধর্মের মধ্যে পড়ে মৃত্তিকার রন্ধ্র পরিসর বা পোর পেস, সয়েল পোর পেস। এই রন্ধ্র পরিসর জিনিসটা কি? মৃত্তিকা কণাগুলির মধ্যে যে ফাঁকা স্থান থাকে তাকেই মৃত্তিকার রন্ধ্র পরিসর বা শূন্যস্থান বা অনুছিদ্র বলা হয়। আমরা আগেরটা পোরোসিটি দেখেছিলাম, আর এটা পোর পেস কি সেটা জানলাম। মৃত্তিকার কণাগুলির মধ্যে যে ফাঁকা স্থান থাকে সেই ফাঁকা স্থানটিকেই মৃত্তিকার রন্ধ্র পরিসর বা শূন্যস্থান বা অনুছিদ্র বলা হয়। এই যে ফাঁকা স্থানের কথা বলা হচ্ছে, এই ফাঁকা স্থানটা বায়ু অথবা জল দ্বারা পূর্ণ থাকে, বাতাস ও জল দিয়ে পূর্ণ থাকে। মাটির এই রন্ধ্র পরিসরগুলি দুই প্রকারের হতে পারে, অকৈশিক রন্ধ্র এবং আরেকটি হচ্ছে কৈশিক রন্ধ্র। এই অকৈশিক রন্ধ্রগুলো বৃহৎ রন্ধ্র হয়, মানে বড় হয় পোরপেসগুলো, আর কৈশিক রন্ধ্রগুলো ক্ষুদ্র হয়, ছোট হয়। বেলে মাটিতে এই অকৈশিক রন্ধ্রের পরিমাণ বেশি বা বৃহৎ রন্ধ্রের পরিমাণ বেশি বেলে মাটিতে। এই কারণে বেলে মাটিতে বায়ু ও জল চলাচল ভালোভাবে হয়, কিন্তু জল ধরে রাখতে পারে না, জল ধারণে অক্ষম বেলে মাটি। অন্যদিকে যে আমরা যদি এঁটেল মাটির কথা ভাবি, তাহলে দেখতে পাবো সেখানে ক্ষুদ্র রন্ধ্রের বা কৈশিক রন্ধ্রের পরিমাণ বেশি। এই কারণে জল ও বায়ু এঁটেল মাটিতে সহজে চলাচল করতে পারে না, কিন্তু মৃত্তিকা জল ধারণ করে রাখতে পারে বেশি। এখন মৃত্তিকার আরেকটি ভৌত ধর্ম নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটি হচ্ছে মৃত্তিকার প্রবেশত্বা, সয়েল পারমিয়াবিলিটি সয়েল পারমিয়াবিলিটি বা মৃত্তিকার প্রবেশত্বা। মৃত্তিকার প্রবেশত্বা বলতে মৃত্তিকার মধ্যে জল প্রবেশের ক্ষমতাকে বোঝায়। মৃত্তিকার মধ্যে জল প্রবেশের ক্ষমতাই হলো মৃত্তিকার প্রবেশত্বা। তাহলে মৃত্তিকার মধ্যে যদি রন্ধ্র পরিসর বা অনুছিদ্রের আয়তন বড় হয়, তাহলে মৃত্তিকার মধ্যে জল প্রবেশের ক্ষমতা বেশি হবে, অর্থাৎ প্রবেশত্বা বেশি হবে। এবং মৃত্তিকা কণাগুলোর মধ্যে যদি অনুছিদ্র বা রন্ধ্র পরিসরের আয়তন ছোট হয়, তাহলে মৃত্তিকার প্রবেশত্বা কম হবে, অর্থাৎ মৃত্তিকার রন্ধ্র পরিসর বা অনুছিদ্রের আয়তনের উপর সরাসরি মৃত্তিকার প্রবেশত্বা নির্ভর করে। যেমন আমরা যদি বেলে মাটির কথা ভাবি, বেলে মাটির জল ধারণ ক্ষমতা কম, কিন্তু বেলে মাটির মধ্যে কণাগুলোর মধ্যে রন্ধ্র পরিসর বা অনুছিদ্রের আয়তন বেশি হওয়ায় বেলে মাটির প্রবেশত্বা বেশি। কিন্তু এঁটেল মাটির ক্ষেত্রে উল্টো, এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা বেশি হলেও এঁটেল মাটির কণাগুলোর মধ্যে রন্ধ্র পরিসর বা অনুছিদ্রের আয়তন ছোট হওয়ার জন্য এঁটেল মাটির প্রবেশত্বা অনেক কম বেলে মাটির থেকে। মৃত্তিকার আরেকটি ভৌত ধর্ম হলো মৃত্তিকার আর্দ্রতা, সয়েল ময়েশ্চার। মৃত্তিকার যে জল সিক্ত অবস্থা, অর্থাৎ জলে ভিজে থাকার যে অবস্থা, তাকেই মৃত্তিকার আর্দ্রতা বলা হয়। তাহলে যে মাটির জল ধারণ ক্ষমতাটা বেশি, তার আর্দ্রতা বেশি হবে। এঁটেল মাটিতে আর্দ্রতা বেশি হবে, মৃত্তিকার আর্দ্রতা বেশি হবে। কিন্তু বেলে মাটির জল ধারণ ক্ষমতা কম, সেক্ষেত্রে মৃত্তিকার আর্দ্রতা কম হবে বেলে মাটির ক্ষেত্রে। এই কারণে এই বালুকা সমৃদ্ধ মৃত্তিকাকে ভৌত শুষ্ক মৃত্তিকা বলা হয়। আবার যদি মৃত্তিকায় লবণের পরিমাণ বেড়ে যায়, তাহলে সেই মাটির জল ধারণ ক্ষমতা কমে যায়, সেই মাটি জল গ্রহণ করতে পারে না। অধিক লবণ হয়ে গেলে কোনো মাটিতে, তখন সেই ধরনের মাটিকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়। মৃত্তিকার আরেকটি ভৌত ধর্ম হলো মাটির স্ফীতি ও সংকোচন। যদি কোনো মাটি জলের সংস্পর্শে আসে, তাহলে জল গ্রহণ করে সেই মাটি ফুলে ফেঁপে ওঠে, একেই মাটির স্ফীতি বলা হয়। আবার মাটির তাপের সংস্পর্শে আসলে, মানে জলটা বাষ্প হয়ে উড়ে গেলে মাটি থেকে, সেই মাটির আয়তন হ্রাস পায়, একে মাটির সংকোচন বলা হয়।
মোটামুটি এগুলোই হচ্ছে মৃত্তিকার ভৌত ধর্মর মধ্যে পড়ে। আজকে পুরো ভৌত ধর্মটা নিয়ে আলোচনা করা হলো।